আপকি আদালতে ক্রিকেট স্টার ওয়াসিম আকরামের ওপর অভিযোগ হলো যে ওনার অ্যারোগেন্স পাকিস্তানি টিমের ক্ষতি করেছে। ওয়াসিম সাহেব, এটা কি সত্যি 18 বছর বয়সে যখন আপনি ক্রিকেট খেলা শুরু করেছিলেন পাকিস্তানি টিমের জন্য, তখন আপনাকে প্রিন্স অফ পাকিস্তান বলা হতো খুব ভালোবেসে? আমরা যখন 89 সিরিজে অস্ট্রেলিয়া গেছিলাম, সেখানে আমি আউট করেছিলাম আর তারপর গট সাম রানস অ্যাজ ওয়েল। আমার প্রথম শতরান ছিল ইমরানের সাথে পার্টনারশিপে। দ্যাট ওয়াজ এক্স্যাক্টলি 1989। আই থিঙ্ক তারপর থেকে সেখানকার নিউজ পেপারে হেডলাইন দেওয়া হয়েছিল। আমি একবারই পড়েছিলাম, আজ মানুষজন তো এতটা রেগুলার বলেনি আর আমাকে। তারপর আপনাকে কিং অফ সুইং সবাই বলতে লাগলো? নট স্ট্রেট অ্যাওয়ে, এভেনচুয়ালি আমি 10 বছর খেলেছি, উইকেট নিয়েছি। আই থিঙ্ক তারপর যখন রিভার্স সুইং আমি শুরু করলাম, আই থিঙ্ক তারপর থেকে প্রেস এসে আর মানুষজন বলতে শুরু করলো এই জিনিসটা। অনেক হাততালি বেজেছে, অনেক অ্যাডমিরেশন পেয়েছেন। হ্যাঁ, অনেকটাই। মানে অবভিয়াসলি মানুষ এত ভালোবাসা দিয়েছে ওভার দ্য ইয়ার্স, আর অবভিয়াসলি তারা ততটাই ক্রিটিসাইজ করেছে যখন খারাপ খেলেছি। এগুলো গেমের একটা অংশ। অ্যাগেন অনেক ভালোবাসাও পেয়েছি। কিন্তু যখন আপনি ক্যাপ্টেন হলেন আর হারতে শুরু করলেন, তখন সেম অফ পাকিস্তান বলতে শুরু করলো মানুষ? হ্যাঁ, অবশ্যই ইটস আ পার্ট অফ কালচার। এটা কালচারের একটা অংশ। যেভাবে আপনাকে লোকজন উপরে তোলে, ঠিক সেইভাবেই আপনি খারাপ করলে আপনাকে নিচেও নামিয়ে দেয়। দ্যাট ইজ এ পার্ট অফ আওয়ার কালচার। আমাদের মানুষজন বেশিরভাগই জিজ্ঞাসা করে যে পাকিস্তান ইন্ডিয়ান টিম কনসিস্টেন্ট কেন নয়? তখন আমি তাদের এটা বলি যে আমাদের কালচারে কি কনসিস্টেন্ট আছে? একটা জিনিস আছে যেখানে একটা কমিটি তৈরি হয়, তার মধ্যে লড়াই হয়। তো এটা তো পাকিস্তানের টিম আর আমিও তো পাকিস্তানি। তাই কনসিস্টেন্সি তখন আসে যখন আপনার পেছনে সম্পূর্ণ একটা ব্যাকিং থাকবে ক্রিকেট বোর্ডের। তারা আপনাকে পুরো ব্যাক করবে। আর যেমন এনজাম আমাকে ব্যাক করেছে, ফর ইনস্ট্যান্ট একটা এক্সাম্পল ধরে নি, 2 বছর ধরে একটা ক্যাপ্টেনকে রাখা, আবার 2 বছরের মধ্যে তাকে পাল্টে দেওয়া। তাই যে 2 বছর ধরে ক্যাপ্টেনশিপ করছে তার টিমটাই তো ভালো হবে, তাই না? আপনি বলছেন আপনি যখন ক্যাপ্টেন হলেন তখন কারোর ব্যাকিং আপনি পাননি? অ্যাট দ্য টাইম আই ওয়াজ ভেরি ইয়াং, আই ওয়াজ 24 ইয়ার্স ওল্ড। তারপর অনেক সময় পেয়েছি, অনেক সময় পাইনি। ক্রিকেট বোর্ড চেঞ্জ হতে থাকতো। ক্রিকেট বোর্ড সেখানে তো এভরি 3 মান্থস চেঞ্জ হতো। তাই চেয়ারম্যান গেলে পরে তখন সমস্ত ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেশন চেঞ্জ হয়ে যেত। কিন্তু এটাও কি সত্যি যে আপনি যখন ক্রিকেটের ক্যাপ্টেন হলেন পাকিস্তানি টিমের, তখন সমস্ত টিম আপনার বিরুদ্ধে রিভোল্ট করে দিয়েছিল, বিরোধিতা করেছিল? হ্যাঁ, অবশ্যই। সেটা মানে আমি বলতে পারি যে ভুলটা দুতরফেরই ছিল। আর মোস্টলি মেবি জিম্বাবুয়ের টিম এসেছিল এক্সাক্ট সিচুয়েশন যে আমার মতো ঠিক আছে, আমিও অ্যারোগেন্স ছিলাম দ্যাট টাইম। আমি ছোট ছিলাম, 24 বছর বয়স ছিল। জিম্বাবুয়ের টিম এসেছিল, আই ওয়ান্টেড গ্রিন উইকেটস। এখন তার মধ্যে অনেক ব্যাটসম্যান আপসেট হয়ে গিয়েছিল যে গ্রিন উইকেট কেন তৈরি করছে। আমরা তো 500 রান করেছি জিম্বাবুয়ের বিরুদ্ধে। প্রথমবার ওরা খেলছিল, তখন খুব কষ্ট করে আমরা সিরিজ 2-1 জিতেছিলাম। আর সেই সময় আমাদের যে চিফ এক্সিকিউটিভ ছিলেন তিনি ছিলেন মাজিদ খান, যিনি কোনোদিনও কোনো ক্রিকেটারকে সাপোর্ট করেননি। ওনার ক্রাইটেরিয়া ছিল যে এই ছেলেটা ইংরেজি জানে, তাই ওকে ক্যাপ্টেন করে দেওয়া হোক, আর যে ইংরেজি জানে না তাকে ড্রপ করে দেওয়া হোক। সো আই থিঙ্ক দ্যাটস এ টোটালি রং ক্রাইটেরিয়া অল টুগেদার। তাই এর জন্য খুব সমস্যা হয়েছিল ছেলেদের। আর তখনই সবাই ঠিক করে নিয়েছিল যে আমরা রিভোল্ট করবো ওনার বিরুদ্ধে। তাই তখনই ঝামেলাগুলো শুরু হয় আর কি। কিন্তু এটাও কি সত্যি যখন সবাই রিভোল্ট করেছিল তারপর ইমরান খান আপনাকে পরামর্শ দিয়েছিলেন যে এবার একটু বাড়িতে বসে থাকো, ক্রিকেট আর কি আছে? হ্যাঁ, একদম। আমাকে উনি প্রেসে বলেছিলেন যে ওয়াসিম শুড বি ট্যুরিং টু নিউজিল্যান্ড। ওর সাথে যে অন্যায় হয়েছে সেটা হয়েছে প্লেয়াররা, ওর 11-12 জন প্লেয়ার, ওর বিরুদ্ধে 15 জনের মধ্যে যদি তাহলে গিয়ে কি করবে। আমি তখন সে সময় ভেবেছিলাম আমি 24.5 বছরের ছেলে, নিজের কালচারে আপনি জানেন কতটা ভাবতে পারবো। কিন্তু আমি বুঝতে পারি আমি তো ক্রিকেট খেলবই, আমি তো খেলা ছাড়বো না। লড়াই আর লড়াই, নো ডিফারেন্সেস। আর আমি ঠিক করিনি আমি যাবো আর আমি খেলবো, আর তাতে আমার গর্বিত। আমার ওয়াইফ আমাকে সাপোর্ট করে যে তুমি অবশ্যই যাবে ট্যুরে। আমি গেলাম, সেখানে গিয়ে 3টি ম্যাচে 25 থেকে 27টা আউটও করেছি 3টি টেস্ট ম্যাচের মধ্যে। আর ইন দি এন্ড আই থিঙ্ক ইট ওয়াজ জাস্ট আ ম্যাটার অফ টাইম যে ছেলেগুলোর সাথে পরে ওই ট্যুরে কারোর সাথে কথা হতো না। বোলিং করেছি, সেলিব্রেশনও হতো না, হালকা করে হাত মিলিয়ে নিতাম। 9 থেকে 11 জন ছিল আমার সাথে কথাই বলতো না, আমি ওদের সাথে কথা বলতাম না। কিন্তু শেষমেশ কি হলো, টিমের জন্যই তো ভালো হলো, পাকিস্তানের ভালো হয়েছিল। আমি ভীষণ রেগেছিলাম, আর আমি ঠিক করি আমি মাঠেই রাগটা দেখাবো, ছেলেদের সাথে লড়াই করবো না, মাঠেই আমি রাগটা দেখাতে চাই। আমি শুনেছি যে কখনো সখনো গালাগালিও দেওয়া হতো। না, এটা হলো রং কনসেপ্ট। আমি এই বয়সে এসে, সেই বয়সেও এখন যেটা হলো, পাকিস্তান টিমে ঝগড়া হয়েছে, ইন্ডিয়ান টিমে ঝগড়া হয়েছে, ব্যাট তুলে নিয়ে একে অপরকে চড়থাপ্পড় মেরেছে, এমন ধরনের কোনো কিছু কখনো সেরকম হয়নি। মেবি ডিফারেন্স অফ ওপিনিয়ন হয়েছে, আর মেবি আমাদের কখনো গালাগালি সেরকম হয়নি, কিন্তু কোনো কথাবার্তা হতো না, কখনো ঝাপটাঝাপটি ব্যাট তুলে মারা এরকম কোনো পরিস্থিতি হয়নি। আমাকে একজন ক্রিকেটার এটা বলেছে, যখন সচিন তেন্ডুলকর ইংল্যান্ডে ম্যাচ চলছিল, এটা ওয়ার্ল্ড কাপের কথা 2003-এর, যখন উনি 4 ছক্কার ঝড় তুলেছিলেন আর সমস্ত পাকিস্তানি বোলার মার খাচ্ছিল, তখন আপনার আর ওয়াকার ইউনুসের মধ্যে বেশ কথা কাটাকাটি হয়েছিল। 2003 সাউথ আফ্রিকাতে
3 বছর আগেকার কথা আমার মনে নেই। অবভিয়াসলি ওয়াকারও প্রেসারে ছিল, আমিও প্রেসারে ছিলাম। আই থিংক সেটা প্রথম ওভারে ও শোয়েবকে চেঞ্জ করে দিয়েছিল। আই রিমেম্বার তার আগে সচিন একটা ফেমাস ছক্কা মেরেছিল, যেটা এখনো পর্যন্ত সব টিভি চ্যানেলে চোখে পড়ে। প্রায় 3 বছর পার হয়ে গেছে কিন্তু চোখে পড়ে। তো তারপর হি ওয়াজ আ মেইন বোলার। শোয়েবও যখন একটু ঘাবড়ে গিয়েছিল, ওই ক্যাপ্টেন একটু ঘাবড়ে গিয়েছিল। কোনো টিমের ক্যাপ্টেন যখন ঘাবড়ে যায় তাহলে আই থিংক তার জন্য একটু পার্থক্য তো হবেই। আই থিংক আমি ওকে বলেছিলাম ওকে লেগে থাকতে দে। তার মধ্যে ওয়াকার সে ওকে আউট করে দিয়েছিল। বাট আমি বলেছিলাম শোয়েবকে যে ও ট্রাই করুক, লেটস সি হি মাইট গেট আ উইকেট। বাট আই থিংক সেই ব্যাপারটা নিয়ে ডিফারেন্স অফ ওপিনিয়ন হয়েছিল। ও বলেছিল থার্ড ম্যানে চলে যাও, আমি চলে গেলাম। কিন্তু এটা কি সত্যি যে ওয়াকার আপনাকে আন্ডার বোল করতো, ততটা বোলিং দিত না যতটা না, দেওয়া না, উচিত ছিল? একদম ভুল কথা। ওয়াকার কোনোদিনও নিজের ক্যাপ্টেনশিপে এরকম করেনি। ঠিক আছে, ও আসলে একটু যখন ছেলেরা এন্ডে 2003-এ ছেলেরা যেটা ফিল করতো ওয়ানডেতে, তাদের জায়গা নেই। এই জন্য টিমের পারফরমেন্স ভালো ছিল না, কিন্তু ও আমাকে আন্ডার বল করেনি। বিকজ অ্যাজ এ ক্যাপ্টেন হি ওয়ান্টেড টু উইন অ্যাজ ওয়েল। তো ওকে জিততেও হতো। তাই আপনি যদি মেন বোলারকেই বোলিং না করান, যাকে উইকেটগুলো নিতে হতো, তাহলে পরে ক্যাপ্টেনের নিজেরই তো লোকসান হবে। তাই জন্য ও কোনোদিন আমার সাথে এরকম কিন্তু করেনি। সেই সময়কার পাকিস্তানি প্রেসের কথা যদি ধরা হয়, তো এটা বলা হয় যে এই জন্য হেরেছে যে কারণ ওয়াকার আর আপনার মধ্যে প্রচুর ঝগড়া হতো, ঝামেলা হতো। না, 10 বছর তো পাকিস্তান প্রেস একটা এরকম সুযোগ পেয়ে গিয়েছিল যে যাই হোক না কেন ওয়াসিম আর ওয়াকারের ঝগড়া হয়েছিল বলে। ওদের একটা কিছু সাম অড রিজন। ঠিক আছে, আমাদের মধ্যে ডিফারেন্স ওপিনিয়ন হয়েছে। আমি আর ওয়াকার ইয়াং ছিলাম। ওয়াকার আমার ভাইস ক্যাপ্টেনও ছিল। ও লেটে আসার খুব শখ ছিল, তা এখনো আছে। তো এর জন্য একটু সমস্যা হতো। আমি কন্ট্রোল করতে জানতাম না সেই সময়। সাইকে বুঝতে পারতাম না যে আমি ওয়াকারকে ডিসিপ্লিন কিভাবে করব। বাট ও পরে আস্তে আস্তে নিজেকে ইমপ্রুভ করে নেয়। এখন 1 মিনিট আগে চলে আসে, ইউজুয়ালি 5 মিনিট লেটে আসতো। আমি তো নিউজ পেপারে এক জায়গায় এটাও পড়েছি যে ওনার মাসেল পুল হয়ে গেছিল, ঘাড় উঁচু হয়ে গেছিল। তখন বলা হয়েছিল যে ওয়াকার আর ওয়াসিমের ঝগড়া হয়েছিল বলে দুজনের ঘাড় মুচকে গেছে। না, যেমন আমি বললাম আমাদের কখনো হাতাহাতি হয়নি, কখনো গালাগালি হয়নি। তবে একে অপরের সাথে ছোট মেয়েদের ছেলেদের মতো কথা বলতাম না। মানে জানেন তো, ওই শেষের দিকে আর কি, মানে সবকিছু ঠিক হয়ে যায়। আমাদের হয়তো ওপিনিয়ন আলাদা আলাদা ছিল, বাট ঠিক আছে না, এখন আমরা খুব ভালো বন্ধু। দ্যাটস এ গুড সাইন। জাভেদ মিয়াঁদাদও আপনাকে অনেক ক্রিটিসাইজ করতো। ভীষণ। উনি সবসময় আমার পেছনে লাগতেন। আসলে কারণটা হলো, এক তো একটা এই টিমে আমাকে এনেছিল জাভেদ মিয়াঁদাদ, এতে কোনো সন্দেহ নেই। যখন উনি আমাকে সিলেক্ট করেছিলেন, আমার যেটা ছিল তৃতীয় টেস্ট ম্যাচ, যেটা ছিল ফার্স্ট ক্লাস ম্যাচ, থার্ড ফার্স্ট ক্লাস গেম ওয়াজ আ ফার্স্ট টেস্ট ম্যাচ। সো আই কেম ইনটু টিম উইথ আ টোটাল ফ্লুক। তখন জাভেদ ফট করে বলে যে এই ছেলেটাকে আমাদের নিউজিল্যান্ডে নিয়ে যেতেই হবে। ও তখন ক্যাপ্টেন ছিল, কিন্তু শেষে আমি ওকে ড্রপ করে দিই। 95-এ ড্রপ করেছিলাম, তাই সেই কারণে উনি আমাকে খুবই ক্রিটিসাইজ করেছিলেন। এখনো আমার উপর রেগেই থাকেন উনি। তো এই ব্যাপারটা অন্যায় নয় কি, যে মানুষটা আপনাকে চান্স দিয়েছে, যে আপনাকে ক্রিকেটে এনেছে, যিনি আপনাকে খেলার সুযোগ দিয়েছেন, তাকে আপনি টিম থেকে ড্রপ করে দেবেন? কোনো মানুষ যখন চলতে পারছে না, তার কাছে প্লেয়ারও আছে, তার মানে আমি এই জন্য তাকে টিমে নিয়ে নেব? আমাকে তো টিমের ভালো ভাবতে হবে। পাকিস্তানের একটা টিম রয়েছে, সেখানে একটা দেশকে জিততে হবে, তাই না? আর ইটস নট দ্য ম্যাটার অফ যে একজন আমাকে 20 বছর আগে ফেভার করেছিল, আমি তাকে ফেভার করব যাতে তার জন্য একটা ইয়াং ছেলের টিমের জায়গা হচ্ছে না। দ্যাট ওয়াজ দ্য অনলি রিজন। আপনার এই কথাটা আমার মাথায় ঢুকছে না যে ফিল্ডে তো ওয়াকারের সাথে আপনার কথা হতো না, 10 বছর কথা হয়নি, কিন্তু জাভেদ মিয়াঁদাদের সাথে তো বেশ ঝগড়াঝাটি হতো। না, উনি বড় ছিলেন, কোনোদিনও খারাপ ব্যবহার করেননি। উনি হয়তো আপনার সাথে খারাপ ব্যবহার না, উনি করেছেন। কখনো খারাপ ব্যবহার করেননি আমার সাথে, আর কখনো করেননি এমনটা। উনি ড্রপ হওয়ার পর আমাদের একটু সমস্যা হয়েছিল। ইয়াং ক্যাপ্টেন যখন টিমে আসে, ফর ইনস্ট্যান্ট আপনি যখন যুবরাজকে ক্যাপ্টেন করে দিলেন ইন্ডিয়ান টিমের, তখন সচিন তেন্ডুলকার যদি লেটে আসতে শুরু করে বা ডিসিপ্লিন খারাপ করে, তাহলে যুবরাজ বুঝতেই পারবে না যে সে কি করবে। একজন এত বড় গ্রেট প্লেয়ার যদি সে জেনে শুনে অনেকবার লোকজনের কথা শুনে অত্যাচার করে, তাহলে মেবি ওটা ছিল কারণ। কিন্তু জাভেদ ভাই কোনোদিন আমার সাথে অসভ্যতামি করেনি, আর আমার সাহস নেই যে আমি এত বড় প্লেয়ারের এত বড় নামের সাথে অসভ্যতামি করব। এমনিতেও ছোটবেলা থেকে শেখানো হয়েছে যে সবসময় বড়দের সম্মান আপনি শুধু করব। কথা বলা বন্ধ করে দিতেন। হ্যাঁ, ইটস এ বেটার ওয়ে।